দিয়ে আমি নিজেই পুলিশের হাতে ধরা দেবো রে মা। এই তোকে কথা দিয়ে। কিন্তু কিন্তু তা তো আর সম্ভব নয় বাবা। কেন কেন সম্ভব নয় রে মা? কেন সম্ভব? কারণ শুভর সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমি যে শুভকে সত্যি করে ভালোবেসে ফেলেছি বাবা। সে কি রে মা? আমি তো আর তোকে সত্যি সত্যি ভালোবাসতে বলিনি। আমি ভালোবাসার অভিনয় করে ওই তামাশা সরকারের সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে বলেছিলাম। তুই সত্যি সত্যি ভালোবাসতে গেলি কেন? মেয়েদের তোমরা কিভাবে বলো তো বাবা? যখন চিকার থেকে বিয়ে করার কথা বললাম তখন তুমি রাজি হলে না। আসলে আমার কি মনে হয় জানো? তুমি মিথ্যা বলছো, তুমি খুন করেছো। আর তোমার মতো খুনি যেটা বলবে সেটা শুনতে আমি রাজি নই। ওই শুভকে আমি বিয়ে করব, আর এটাই আমার লাস্ট ডিসিশন। মন্দিরা মা তুই যাস না। মন্দিরা তুই শুনে যা। যাস না মা, তুই শুনে যা, আমার কথাটা শুনে যা। মন্দিরা মা। বিপাশা বিপাশা মন্দিরা যে আচার করে কথা শুনতে চাইছে না। তুমি ওকে একটু বোঝাও। তুমি একটু বোঝাও যে আজ আমার কোনো কথাই শুনতে চাইছে না। মন্দিরা তো ঠিক কথাই বলেছে। মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তো তোমার নেই। না না বিপাশা না, আমি ছিনিমিনি খেলছি না। বিশ্বাস করো, এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকে সেটা হলো আমাদের মেয়ে মন্দিরাকে। আর তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। সারাটা জীবন যেমনি ভাবে ভালোবেসে এসেছি আর এই পৃথিবীর বুকে যে কটা দিন বেঁচে থাকবো ঠিক একই রকম ভাবে আমি তোমাকে ভালোবেসে যাবো। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়ালটা অনেক ভালো। যাদের জন্য আমার জীবনটা একেবারে বিষময় হয়ে উঠেছে, সেই সমস্ত শত্রুদের সাথে হাত মিলিয়ে মা আর মেয়ে মিলে আমার জীবনটাকে শেষ করতে চাইছে। একটা কথা মনে রেখে দিও, আজকের পর থেকে এই বাড়ির বাইরে বেরোনো বন্ধ। কারণ তোমাদের স্থানটা হলো আমার পায়ের ছেঁড়া জুতোর মতো। এই কালীপ্রসাদ দাস, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। ওই ছেঁড়া জুতোর ফিতে একদিন তোমার গলায় ফোঁস হয়ে তোমাকেই ধরাবে। তোমাকেই আমি বলে রাখলাম। তোমাদের মার মেয়ে দুটোকে তো বাঁচিয়ে রাখাটা সম্ভব হবে না। তোমরা দেখছি আমার অনেক গোপন খবর জেনে গেছো, তাই আজকের মূল সত্য কাজটাকেই সমূলেই উপড়ে ফেলতে হবে। কারণ কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম, কালী প্রসাদ দাস হবে দিনের ভগবান, রাতের শয়তান। কালীপ্রসাদ, এসব তুমি কি শুরু করছো? এই বৌদিকে মেরে ফেললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? থামো, বাজে না বকে বলো তমসা সরকার এখন কোথায়? তমসা ফিরে এসেছে। ফিরে যদি এসেছে এখানে দাঁড়িয়ে অকালতি না করে যাও, ওকে এনকাউন্টার করে দাও। তার কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আপনারা আমাকে মার্ডার কাছে ফাঁসাতে চাইছেন জেনে উপর মহলে কথা বলে কোর্ট থেকে আমি আগাম জামিনটা চেয়ে নিয়েছি। তবুও আপনি বাঁচবেন না ম্যাডাম। আমি আপনার নামে আদালতে চার্জশিট পেশ করব। সে ক্ষমতা এখন আপনার নেই, কারণ এই কেসের দায়িত্বটা আমি আপনার কাছ থেকে ছাড়িয়ে নিজেই নিয়েছি। বাহ, কি সুন্দর আইন ব্যবস্থা। একজন খুনি নিজেই নিজের দায়িত্ব নিয়েছে। আপনি নিজেই তদন্ত করবেন নিজেকে ধরার জন্য। খুন আমি করিনি কালীপ্রসাদ বাবু, ওই ছদ্মবেশী খুনিকে গ্রেপ্তার আমি করবই। তাই আজ থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্বটা আমার। দুটো মানুষকে ঠান্ডা মাথায় খুন, তারপর কালীপ্রসাদ বাবুকে টার্গেট, আর আপনি নিরাপত্তা দেবেন আমাদের। বাহ, কি চমৎকার আইন ব্যবস্থা। রক্ষক নিজেই কিনা ভক্ষক। আর রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন সাধারণ মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। অভিরাজ, তুমি অভিরাজ নয়, সাংবাদিক অভিরাজ রায় বলুন। এখানে আমি আপনার সহপাঠী বা বন্ধু হিসেবে নয়, একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাই। বলুন ম্যাডাম তামসা সরকার, এতদিন আপনি কোথায় ছিলেন? মিস্টার অভিরাজ রায়, এটা কোনো সাংবাদিক সম্মেলন নয় যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। যদি কিছু জানতে হয় আমার অফিসে আসবেন। উত্তর দিতে আপনি বাধ্য ম্যাডাম, কারণ একটা সাধারণ মানুষের কিন্তু জানার অধিকার আছে। কারণ প্রমাণের ভিত্তিতে আপনি একজন খুনি, সেটা আদালতে বিচার করবেন, আপনারা নন। আরে জনগণের আদালতই বড় আদালত ম্যাডাম।
আর সেই জনগণ কিন্তু জেনে গেছেন রাতের অন্ধকারে আপনি দুটো খুন করেছেন। দিনের আলোয় নিজেকে লুকিয়ে রেখে রাতের অন্ধকারে সাহায্য দিয়ে পরস্পর দুটো খুন, আবার হরে কৃষ্ণ আর কর্ণধরকে আপনিই খুন করেছেন। আর এটা হলো তার সব থেকে বড় প্রমাণ। এই দেখুন, এবার আপনি কি বলবেন ম্যাডাম? ওই খুনের দিন স্পটে আপনি উপস্থিত ছিলেন না? আমার সঙ্গে খুনির একটা চেহারার অদ্ভুত মিল আছে। ম্যাডাম, এরপরেও কি বলবেন আপনি খুন করেননি? সত্যি বলছি, আমি খুন করিনি। আপনি মিথ্যা বলছেন। না না না, আমি মিথ্যা বলছি না। হ্যাঁ, আপনি মিথ্যা বলছেন। আপনি মিথ্যা বলছেন কারণ এই ছবিগুলো প্রমাণ করে একজন অন ডিউটি পুলিশ অফিসার নিজের হারে লজ্জা ঢাকতে রাতের অন্ধকারে মুখ লুকিয়ে আপনি দুটো খুন করেছেন। আপনার মতো খুনির কাছ থেকে আমি কোনো নিরাপত্তার আশা করছি না। আপনি এখন আমার বাড়ি থেকে আসতে পারেন। না না মানে? সেটা সম্ভব নয়। কিসের জন্য সম্ভব নয়? কারণ উপর মহলের নির্দেশে আজ থেকে 24 ঘন্টা আমি এ বাড়ির ওপর নজরদারি করব। তাহলে করুন নজরদারি। আমি বরং আমার ব্যবস্থাটা অন্য কোথাও করে নিচ্ছি। আমি তো আর জেনে শুনে কখনো একটা হাড়ি কাঠের মধ্যে মাথা দিতে পারি না। তাই চলো কালীপ্রসাদ, আমি একবার এসপি অফিসে যাবো, এসপির কাছে জিজ্ঞাসা করব একটা জঘন্য খুনে কি করে তার নিজের তদন্তের ভার সে নিজেই পায়। চলে ম্যাডাম, তবে মনে করবেন না কালীপ্রসাদ দাস মৃত্যুর ভয়ে তার আসল স্বরূপটাকে পাল্টে ফেলেছে। আসলে কি জানেন তো, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কারণ ব্যবসা সূত্রে রাজনীতিটা বাদ দিলেও আমি যেদিন থেকে রাজনীতিটা শুরু করেছিলাম তখন কিন্তু আপনি একটা খেলনা পাটে নিয়ে রাস্তায় রাস্তায় খেলা করতেন। দাওয়ার চলে কিন্তু আমি আপনার থেকে অনেকটাই এগিয়ে। আমি সব করতে পারি কারণ কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম। কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান, রাতের শয়তান। ছাড়বো না, আমি ছাড়বো না। ওই ছদ্মবেশী খুনিটাই আমি কিছুতেই ছাড়বো না। ওই ছদ্মবেশী খুনির জন্য আজ একটা ভণ্ড সাধু আমাকে অপমান করে গেল। ওই ছদ্মবেশী খুনিকে গ্রেফতার করে আমি বুঝিয়ে দেবো আমি তমসা সরকারের জাত পক্ষিনী। তার আগে তোমাকে নির্দোষ প্রমাণ করতে হবে তমসা। আচ্ছা অভি, তুমি কি পাঁচিলের মতো বিশ্বাস করো যে খুনটা আমি করেছি? ওই ছবিগুলো কিন্তু সেই কথাই বলছে তমসা। একটা নিষ্প্রাণ ছবি কি বললো সেটাই তোমার কাছে এত বড় হলো অভি? আর আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? আছে তমসা, আছে। তোমার কথার মূল্য আমার কাছে আছে। আর তোমার কথা মূল্য আছে বলেই আমি বারবার তোমার কাছে ছুটে এসেছি। বারবার তোমাকে একটা কথা জানতে চেয়েছি। বলো, এতদিন কোথায় ছিলে তুমি? করো না প্রশ্ন, কারণ তোমার প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না। শুধু একটা কথা জেনে রাখবে, আমার ভালোবাসা নিষ্পাপ পবিত্র। জানি বলি তো একটা ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। একটা ভয়। বারবার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন জানতে চাইছি। বলো তমসা, বলো, এতদিন কোথায় ছিলে তুমি? জানতে চাও না অভি? তমসা, আমার বিবেক সে কথা বলার অনুমতি দেয় না। শুধু তোমার মনের ঘরে এতটুকু বিশ্বাস পাঠিয়ে রাখতে, দেখবে ওই বিশ্বাস আমাদের চলার পথে সমস্ত ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। পরিষ্কার। বিবেকের কষাঘাতে আমিও যে জর্জরিত তমসা, তাই আমার প্রশ্নের উত্তরগুলো যদি তোমার কাছে কোনোদিন পাই, সেদিন আমি আবার তোমার কাছে ফিরে আসবো তমসা। আর তা যদি না পাই, তাহলে আজ থেকে তোমার আমার ভালোবাসার যে সম্পর্কের সুতোটা, সেটা ছিঁড়ে গেল তমসা, ছিঁড়ে গেল। দাঁড়ান অভিরাজ দা। একই শুভ তুমি। অভিরাজ দা, মানুষ বেঁচে থাকে নিঃশ্বাসে আর ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে। তার মানে নিঃশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ বাঁচে না, বিশ্বাস হারিয়ে গেলে তেমন ভালোবাসা টেকে না। चांदनी चाँद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं, हजारों से। কি বলছো তুমি? বলছো
কবিরাজদা, আমার দিদিকে ভুল বুঝে তুমি চলে যেও না, আসল সত্যটা আমি বলছি। না ভাই প্লিজ, তুই কিচ্ছু বলবি না ভাই, তুই কিচ্ছু বলবি না। না দিদি না, সারাটা জীবন তুই আমার জন্য যা করেছিস না, আজ যদি আমি সত্যি কথাটা না বলি, স্বয়ং ঈশ্বর যে আমাকে ক্ষমা করবে না দিদি। বলো শুভ, বলো কি শুভ, সত্যি বলো। কবিরাজদা, দিদির থানার ভিলেজ পুলিশ কুণাল বাবুকে আপনি নিশ্চয়ই চেনেন। হ্যাঁ হ্যাঁ চিনি। কুণাল বাবুর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আর কুণাল বাবুকে বাঁচাতে হলে ওনাকে একটি কিডনি ডোনেটের প্রয়োজন। আমার এই দিদি ভেলোরে গিয়েছিল ওনাকে একটি কিডনি ডোনেট করবে বলে। পরীক্ষা নিরীক্ষা সব হয়ে গেছে, এবার অপারেশনের ডেটটা ফাইনাল হলে। তামসা, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে বলছি, ঘোরো আমার দিকে। বলো বলো, এত বড় সত্যিটা তুমি আমার কাছে কেন গোপন করে রেখেছিলে? বলো, এই তুমি আমাকে ভালোবাসো। দান করে যে নিজের মুখে জাহির করা যায় না অভি। তামসা, তাহলে কে ওই মহিলা যে রাতের অন্ধকারে একের পর এক খুন করে চলেছে? ওই একটা কথা, একটা প্রশ্ন আমার এই মাথাটা পুরো পুরো খাচ্ছে। কে ওই মহিলা যার সঙ্গে আমার এই চেহারার অদ্ভুত একটা মিল আছে, অদ্ভুত মিল? দিদি, আমার মনে হয় ওই ভদ্র মহিলার সঙ্গে আমার বাড়ি কাউর রক্তের সম্পর্ক আছে। একটা খুনির সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই বিশ্বাস কর দিদি, আমাদের বাড়ির দারোয়ানের মুখে আমি শুনেছি ওই রকম একজন ভদ্র মহিলা আমাদের বাড়িতে এসেছিল। সত্যি কি বলছিস ভাই? ঠিকই বলছি দিদি, ঠিকই বলছি। আর এই কেসের সলিউশনটা না তুই একমাত্র তুই করতে পারবি, যেমন করে ওই গৌতম বাবুর স্ত্রী লক্ষ্মী দেবীর খুনের কিনারাটা তুই করেছিলি। দ্যাটস রাইট শুভ, তুই একদম ঠিক কথা বলেছিস ভাই। ভাই তুই এক্ষুনি গিয়ে একটা ব্যবস্থা কর, আমি আসছি। যা 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 ভাই যা। আসছি দিদি, আসছি। দাঁড়াও শুভ, এই কথাগুলো তুমি তোমার বাবা মা কাউকে জানাতে পারবে না। তুমি যেমন মন্দিরের সঙ্গে প্রেমের অভিনয় করে যাচ্ছ, তেমনি প্রেমের অভিনয় করে যাবে। কারণ 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 ওই কালী প্রসাদ দাস লোকটা কিন্তু খুব একটা সুবিধার লোক নয়। অভিরাজদা, যখন কোনো ব্যক্তির মান, জজ আর অর্থ এই তিনটে জিনিস থাকে না, তখন সে মানুষকে মানুষ ভাবে না, তখন সে ভুলে যায় এই পৃথিবীতে তার চেয়ে বড় কেউ আছে। আর সেটা হলো সময়। সময়ের অপেক্ষা অভিরাজদা, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শেষে, কাল তারা পদানত, কাল তারা। তামসা, আমাকে তুমি ক্ষমা করো তামসা, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বিশ্বাসের সুতো এতদিন যে সম্পর্কটা বাঁধা ছিল, সেটা যখন ছেড়ে গেছে তখন আর ক্ষমা চেয়ে কি লাভ? তামসা, মেঘের আড়ালে সূর্যটা লুকিয়ে থাকলেও আমি জানি সে একদিন দেখা দেবে, কারণ আমার ভালোবাসা নিষ্পাপ, পবিত্র। তামসা, আমি জানি তামসা, আমার জানি তোমার প্রতি আমার সে বিশ্বাস নেই অভি, নেই। তোমার বিশ্বাস আজ অবিশ্বাসের বেড়া জালে বন্দী। না না তামসা, না। বিবেকের কষাঘাতে আমি যে তোমাকে কিছুতেই হারাতে পারবো না তামসা। তাই আজ থেকে শুধুমাত্র ভালোবাসার বন্ধনে নয়, আজ থেকে তোমাকে সারা জীবনের জন্য আমি তোমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাই। আরে কি করছো অভি? এটা অপরের বাড়ি, ছাড়ো। না, ছাড়বো না, তোমাকে আমি আর কখনোই ছাড়বো না। এমনি করে তোমাকে সারাটা জীবন আমার এই বুকের মধ্যে আমি জড়িয়ে রাখতে চাই। তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব দূরে, বহু দূরে, যেখানে কেউ থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি। অভি, যত ভাবি আমি দূরে থাকবো সরে, তত যেন বেশি কাছে আসি। কবে বুঝবে তুমি মনের ব্যথা, কবে বলবে বলো ভালোবাসি। ভাবি আমি দূরে থাকবো সরে, তত যেন বেশি কাছে আসি। কবে বুঝবে তুমি মনের ব্যথা, কবে বলবে বলো ভালোবাসি। ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবন, সুরে সুরে গালি দিয়ে গেল জীবন, সুরে সুরে গালি। হতে চাই
কি নেই, ঝড়ের মতো রাখি আমাদের সুখের সংসারে হাজির হয়েছে। ও যদি তামসাকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়, তো আমি সহ্য করতে পারবো না। তাতে আত্মহত্যা করে জীবন আমি শেষ করে দেব। মনোরমা, কেন তুমি পাগলের মতো বকছো? পাচ্ছি না, আর আমি পাচ্ছি না গো। ভয় হচ্ছে যদি তমসা আমাদের ছেড়ে চলে যায়। যাবে না, সে কোনোদিনই যাবে না। আর সে জানতে পারলে সে কোনোদিন বলবে না যে রাখি ওর আসল মা। কিন্তু রাখি যদি কখনো হেসে বলে দেয় ওর আসল মা ও নিজে, না না, ও কিছুতেই জানতে পারবে না। আর জানতে পারলেও ওর মাকে ও ঘৃণা করবে। আমি যে আর মনকে কিছুতেই মানাতে পারছি না গো। ভয় হচ্ছে যদি তমসা আমাদের ছেড়ে চলে যায়, বলো সেই কষ্ট আমি কেমন করে সহ্য করবো? বলো বলো। কষ্ট কষ্ট কোথায় মা, শুধু সুখ আর সুখ। আর এই সুখের আনন্দে আমি ভেসে যেতে চাই দূর আকাশে। শুভ, বি কেয়ারফুল ডার্লিং, তোমার একটু বেশি নেশা হয়ে গেছে। শুভ, শুভ, তুই মদ খেয়েছিস? মদ মদ কোথায় মাই ডিয়ার ব্রাদার? শ্যাম্পেন, শুধু শ্যাম্পেন। আর শুভ, কাই একটু ড্রিঙ্কস করেছি, ড্রিঙ্কস। শুভ, আরে এটাই বোধহয় তোর সুখ। ইয়েস ইয়েস মাই ডিয়ার মাদার। আয় রে কপাল, এরই নাম সুখ। ওরে শুভ, মদ খেয়ে সুখ আসে না রে বাবা, সুখ আসে মনে। আর যারা সত্যিকারের সুখী তাদের কোনো অজুহাত লাগে না। একটা কথা মনে রাখি, এখানে গাছতলাতেই সুখী। আর রাজা সোনার পালঙ্কে সেও সুখে ঘুম আসে না। আচ্ছা বাবা, তুমি সবসময় পেচর পেচর করে আমাকে কি বোঝাতে চাও বলো তো? ওটা বুঝবার মতো ক্ষমতা তোর নেই, কারণ তুই তো কুয়াশার পেছনে ছুটেছিস। ওই কুয়াশা ভেদ করে সূর্য হয়ে শুভ একদিন অনেক বড় হয়ে উঠবেন কিন্তু। না বন্ধুরা না, শুভকে তুমি যে পথটা ধরিয়ে দিয়েছো সেটা খুবই পিছল, তাই তো প্রথমেই ওর পা দুটো টলছে। তোর মানুষ হওয়ার আশায় ছিলাম রে শুভ, কিন্তু তুই যে এত বড় মানুষ হবি এটা আমি ভাবতে পারিনি রে বাবা, ভাবতে পারিনি। তুই যে মেকি সভ্যতা নিয়ন মার্কারির আলোকে সূর্যের আলো মনে করে ছুটেছিস, ওটা আলো নয় রে বাবা, ওটা আলো নয়, ওটা আলেয়া। আর ওই আলেয়ার পেছনে ছুটতে ছুটতে তুই যেদিন হুঁচট খেয়ে পড়বি ওই দিন বুঝবি ওটা অন্ধকারের মরু। ওখানে মরুদ্যান নেই, আছে মরু মরীচিকা। আজকের দিনে মদ খাওয়াটা একটা টেটাস আঙ্কেল। সামান্য একটু ড্রিঙ্কস করলে কেউ অমানুষ হয়ে যায় না, বরং না করলে পিছিয়ে পড়তে হয়। আজকে তোর মদ খাবার কারণটা কি জানতে পারি শুভ? মা, আজকে আমার প্যাথোলজিক্যাল ল্যাবটা ওপেন হয়েছে। আর সেই অনারে একটা পার্টি হয়েছে, তাই তো? হ্যাঁ আন্টি, আর শুভ আমার হাত ধরে অনেক দূরে ছুটে যাবে। সেখানে বাধা দেওয়ার কেউ নেই, সেখানে আছে শুধু উন্নতি, উন্নতি আর উন্নতি। উন্নতি উন্নতির নেশায় শিক্ষা আজ অশিক্ষার কাছে হেরে গেল, মানবিকতা লুটিয়ে পড়লো রাস্তায়। তাই তো শিক্ষিত ভদ্র সন্তান মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে আজ বাড়ি ফিরেছে। মা যত্নের সাথে চলতে গেলে না একটু ড্রিঙ্কস করতে হবে বাবা, আর এতে কোনো অপরাধ নেই। অপরাধ নেই, কিন্তু অপমান তো আছে। কই, আমি তো কোনোদিন মদ খাইনি। তোমার এই কাব্য কথা আজকের দিনে অচল বাবা। বাবা, বর্তমান সময়ে চলতে হলে নিজেকে একটা আপডেট করে নিতে হয়, নইলে তোমার মতো এক সাধারণ ডাক্তারের জীবনটা কাটাতে হয়। আর এটাই বড় সত্যি বাবা। তো
তোদের চোখের চাদরটা খুব ছোট রে শুভ, যা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। মা, তোমার ছেলে এখন ওসব কিছু বোঝে না মা, তোমার ছেলে শুধু বোঝে এখন টাকা টাকা। তাহলে যা, ধান্দাবাজের টুপিটা মাথায় দিয়ে চক্ষু লজ্জার পোশাক খুলে যোগ আর বিয়োগের হাইওয়েতে ছুটে যা, আর আমরা দূরে দাঁড়িয়ে হাত তালি দিয়ে বলি, রান মাই সন, রান রান। যাবো যাবো বাবা, যাবো। আমার অতীতের সমস্ত দুঃখের বইগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি আগামীর স্রোতে ভেসে যেতে চাই বাবা, যেখানে মান সম্মান সম্পর্ক ভালোবাসা জাস্ট নাথিং, কোনো কিছুর অস্তিত্ব নেই, কোনো কিছু। বাবা, আমি তোমার এই সততার বোঝা বইতে বইতে বড় ক্লান্ত বাবা, আমি মুক্তি চাই, আমি দেখতে চাই এর শেষ কোথায়, ওই উন্নতির মন্দিরে না সর্বনাশের শ্মশানে। শুভ শোন বাবা, শোন, এসব কি দেখছি, এসব কি শুনছি? এই শর্ত সর্বশ্রেষ্ঠ যুগে ভগবানও তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই তো কোনো কথা বলতে নেই, শুধু দেখে যেতে হয়, শুধু দেখে যেতে হয়। দাদা, রাখি তুমি আবার এসেছো? কেন এসেছো? তুমি না বলেছিলে এখানে আর আসবে না? তামসা আসার আগে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার বড় যা হয়ে হাত জোর করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। প্লিজ বৌমা, প্লিজ তুমি আমার কথাটা শোনো। ও যদি এসে জানতে পারে ওর মা ওর বাবাকে খুন করে অপরাধে 25 বছর জেল খেটেছে, তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। আমি কেমন করে বলবো যাকে আমি সন্তান স্নেহে মানুষ করেছি সে আমাদের সন্তান নয়? আমি কেমন করে বলবো ওর গর্ভধারিণী মারা কি সরকার? তমসা সরকার, সমস্ত রাজ্যের মানুষ যখন এক ঘরে আঙুল তুলে বলছে তমসা তুমি রাতের অন্ধকারে খুন করেছো, এই সত্যটাকে জানার জন্য আজ আমাকে নিজের ঘরে নিজেই ছদ্মবেশে তদন্ত করতে আসতে হলো। কি তোমার লীলা! আজ নিজের ঘরে তদন্ত করতে এসে তুই বুঝিয়ে দিলি রে মা, তুই আমাদের সন্তান নয়, তুই অন্য কারো সন্তান, আর আমরা শুধু তোর লালন কর্তা। বাবা বাবা, এক মুহূর্তে তোমরা কেমন আমাকে বার করে দিলে, কিন্তু একবারও ভাবলে না বাবা যে তোমার এই মেয়েটা কি ভাবছে? একবারও আমার মনটাকে বোঝার চেষ্টা করলে না বাবা? বাবা, ছোটবেলা থেকে ঠিক ভুলের অঙ্কটা তোমরাই আমাকে কষে দিতে, তাহলে তাহলে আজকে তো ঠিক বলে দায়িত্বটা আমার মাথার উপর চাপিয়ে দিচ্ছ। তমসা মাগো, আমি যদি এখানে এসে অভিনয়টা না করতাম তাহলে আমি তো কোনোদিনই জানতেই পারতাম না মা যে আমার অতীতে একটা কালো দাগ আছে। কালো দাগ! না রে মা, না রে মা, না। আমরা কখনো তোকে আমাদের থেকে আলাদা করতে চাইনি রে মা, শুধু ভয়ে আমি কথাগুলো বলতে পারিনি। বাবা বাবা, এই পৃথিবীতে জন্ম দেওয়াটা তো বড় দান নয়। ছোট থেকে লালন পালন করে মাথা উঁচু করে বাঁচতে শেখানো তো তার চেয়ে অনেক বড় দান। আর তার উপকার হলে তোমরা, শুধু তোমরা বাবা, শুধু তোমরা। সময়ের গণ্ডি পাকে হারিয়ে গেছে তার মাতৃত্ব, অনুশোচনার যত করে পরে অবলুপ্ত হয়েছে তার মায়া, মমতা, ভালোবাসা। হইতে চক্রান্তের বিপাকে পড়ে থাকে আমার কাছ থেকে অনেক দূরে সরে থাকতে হয়েছে।
যাকে আমি চোখে দেখিনি, জন্মাবার পর যার মন্ত্রত্ব আমি অনুভব করিনি, তার উপর কেমন করে বিদ্বেষের বোঝাটা চাপিয়ে দেবো বলো না মা? শত জন্মের পুণ্যের ফলে এমন সন্তান পাওয়া যায় রে মা। বাবা রে মা, এমন মেয়ে যার ঘরে থাকে তার ঘরে কখনো অন্ধকার আসে না রে মা, আসে সুখের আলো, শান্তির ঠিকানা। বাবা তামসা, মারে একটা অনুরোধ করব, রাখবি মা? কি অনুরোধ মা? আমার মৃত্যুর পর মুখে আগুনটা তুই দিস মা, তুই দিস। তামাশা সরকার, আজ তুমি আইনের রক্ষক হয়ে কর্তব্যের কারাগারে বন্দী। তোমার সামনে দুজন মা, একজন জন্মদাত্রী, আরেকজন পালন কর্ত্রী। কাকে নেবে, কাকে ছাড়বে? ঈশ্বর, জীবনে কোনোদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আমার মাকে আমার কাছে এনে দেবে। কেন জানি না মনে হচ্ছে আমার মা আমাকে কোলের মধ্যে রেখে ঘুম পাড়াচ্ছে, আর আমি মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছি। মায়ের গায়ে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ, কি শান্তি, কি স্বস্তি। কিন্তু কোথায় আমার মা? কেন আমি মাকে দেখতে পাই না? তামসা যতই বলুক ওর মায় বাবাকে খুন করেছে, এই কথাটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। আমার মনে হয় এর মধ্যে একটা চক্রান্ত কাজ করছে, আর সেই চক্রান্তের জাল আমি খুলবো। আইন আদালত যা পারিনি তা করবে তুমি। কাকাবাবু, তোমাকে একটা সুখবর দিই। সুখবর? কি সুখবর কাকা বাবু? আপনার ছেলে শ্রীকান্তর কি কোনো খোঁজ পাওয়া গেছে? না, আমার মনে হয় শ্রীকান্ত আর হয়তো বেঁচে নেই। কাকা বাবু, বাবা হয়ে আপনি এমন কথা বলবেন না। আমার মনে হয় আপনার ছেলে শ্রীকান্ত একদিন থাক বাবা থাক, আর সান্ত্বনা দিয়ে লাভ নেই। কাকা বাবু, আঘাতে যার বুকটা পাথর হয়ে গেছে, সেখানে আর নতুন করে ক্ষত তৈরি করতে চাই না। কাকা বাবু, আর হয়তো বেশি দিন বাঁচবো না, তাই তোমার কাছে একটা গোপন ইতিহাস বলে দিতে চাই। গোপন ইতিহাস? কি সেই গোপন ইতিহাস? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হ্যাঁ, গোপন ইতিহাস। এর মধ্যে লুকিয়ে আছে অজানা রহস্য। অজানা রহস্য? হ্যাঁ। কি সেই অজানা রহস্য? সেদিন ছিল ছোট্টলের রাত, ঠিক আজ থেকে 25 বছর আগে।
কালী মায়ের প্রসাদে আমার জন্ম। কালী প্রসাদ দাস, দিনের ভগবান রাতের শয়তান। তাই তো আমার অভিধানে দয়া মায়া বলে কোনো জিনিস নেই। সেই জন্যই তো বন্যার ত্রাণে 30 লক্ষ টাকা আমি একাই ছেড়ে দেব। সেই জন্য তো তোমাকে আমার গুরু বলে মেনে নিয়েছি। বাবা কেন মানবো না? আমাদের মাল্লু দেবে, তাকেই তো মাল্যদান করবো রে শালা। সবই তো হলো, তবে আর একটা জিনিস না হলে তোমার পাকা পাকা লাগছে। আরে বলবে তো কি জিনিস? মাছ আছে, মাংস আছে, এবার একটা মেয়ে দরকার, তাহলে 16 করে পূর্ণ হয়ে যাবে। আরে পাবে পাবে, সব পাবে, কিন্তু এই ভয়ঙ্কর ঝড় চলে রাতে আমাদেরকে একটা ভয়ঙ্কর কাজ করতে হবে। তাতে ও শালা সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আরে বলো না গুরু, কি কাজ? আরে বলবো বলবো, এত উতলা হচ্ছিস কেন? শোনো, এই ঝড় চলে রাতে এখন আমাদেরকে যেতে হবে ওই ভিডিও প্রণবেশ সরকারের বাড়িতে। জানে সে ওই প্রণবেশ সরকারের কাছে সরকার 30 লক্ষ টাকা রেখে দিয়েছে, বন্যার ত্রাণের টাকা। ওই টাকাটা আমরা 3 জনে মিলে চুরি করব আর তাইটা চাপিয়ে দেব ভিডিও প্রণবেশ সরকারের মাথার উপরে। স্যার, ওই বাড়িতে নাকি একটা সোনার কালী মূর্তি আছে, তার দাম নাকি কয়েক লক্ষ টাকা। ওটাও চুরি করতে হবে, তারপরে সুন্দরী বউটা কিনে আমরা সারা রাত ফুর্তি করবো। আরে যা পারিস করে এসে চল, এখন আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। এই ভয়ঙ্কর ঝড় চলে রাতে ওই প্রণবেশ সরকারের বাড়িতে আমাদেরকে ওই সোনার কালো মূর্তি আর 30 লক্ষ টাকা চুরি করতেই হবে। চল চল আমার সঙ্গে। না না না, এই ঝড়জলের রাতে আমি তোমাকে কিছুতেই ডিএসপি অফিসে যেতে দেব না। তুমি বুঝতে পারছো না নাকি অতগুলো টাকা বাড়িতে রাখা সম্ভব নয়? আর এটাই আমার ডিউটি। এই ঝড়জলের রাতে তোমার শুধু কাজ আর কাজ। আজ আমার মনটা একদম ভালো লাগছে না, তাই তো সোনা কালী মায়ের মূর্তিটা আমি মন্দির থেকে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছি। ভালোই করেছো। আচ্ছা রাখি, তমসা কি ঘুমিয়ে পড়েছে? ও নিজের ঘরে ঘুমিয়েছে। বেশ, যেতেই যখন দেবে না তাহলে চলো, ঘরের ভিতরেই চলো। আমাদেরকে না নিয়ে এখান থেকে চলে যাবেন ভিডিও প্রণবেশ সরকার। সেটিং বাজার 3 মুহূর্তে। আমি কর্ণধর দাস, মনে বড় আজ। আমি হরে কৃষ্ণ গুই, মদ খাই, আরে মেয়ে নিয়ে শুই। আমি কালী প্রসাদ দাস, দিনের ভগবান রাতের শয়তান। কি চাই এখানে? চাই তো অনেক কিছু, পাচ্ছি কোথায়? শোন, এই বন্যার ত্রাণের যে 30 লক্ষ টাকা সরকার তোর কাছে রেখে দিয়েছে না, ওই টাকাটাই আমাদের চাইবে। টাকাটা দে। না না বোন, ওই টাকা আমি কিছুতেই দেবো না। কচি বউটাকে নিয়ে টাকা মেরে পালানোর ধান্দা করছে শালা। না না না, আমার স্বামী কখনো এমন জঘন্য কাজ করতে পারে না। সত্যি লক্ষ্মী বউ, কিছু জানেন না মাই। আর চুপ করুন, ওই টাকাগুলো এখন আমার কাছে নেই, আপনারা আসতে পারেন। নাটক হচ্ছে নাটক। এই 30 লক্ষ টাকার সোনার কালী মূর্তিটা দিয়ে দে, নইলে সুন্দরী বউটা ভাগ করে খাবো। ভিডিও এখনো বলছি, টাকাটা সহজে আমাদের হাতে তুলে দে, তা না হলে তোর চোখের সামনে তোর টপকা সতী লক্ষ্মী বউটার সতীত্ব কিভাবে হরণ হয়ে যাবে বুঝতে পারছিস তো? এই টাকাটা আমাদের হাতে তুলে দে বলছে। আমার দেহের নাম থাকতে ওই টাকা আমি কিছুতেই দেবো না, দেবো না, দেবো না। এসে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত না
বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা, তুমি ও গঙ্গা বইছো কেন? সেই দিন রাখির ভিতর স্বামীর পাশে ওর ওপর পাশবিক অত্যাচার করেছিল। তাহলে সেই ছবিগুলো কোথায়? যে ছবিগুলো আপনি আড়াল থেকে তুলেছিলেন, আর সেই ছবিগুলো আপনি আদালতে জমা দেননি কেন? ওই ছবিগুলো আমার কাছে আছে জেনে ওরা আমাকে খুন করতে চেয়েছিল। তখন সেই ছবিগুলো আমার এক সাংবাদিক বন্ধুর হাতে দিয়ে আমি ওখান থেকে পালিয়ে যাই। কিন্তু আপনার সেই সাংবাদিক বন্ধু, আমার সেই সাংবাদিক বন্ধু সেই ছবিগুলো নিয়ে আদালতে যাওয়ার পথে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বলছেন কাকা বাবু? 25 বছর আগে সাংবাদিক বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট? বলুন বলুন কাকা বাবু বলুন, আপনার সেই সাংবাদিক বন্ধুর নামটা একবার বলুন। দেবরাজ রায়। বলবেন না কাকা বাবু, অমন করে আপনি বলবেন না। ওই দেবরাজ রায় উনি যে আমার বাবা। আমার বাবার মৃত্যুর সময় তার ডেড বডির কাছে আমি একটা ব্যাগ পেয়েছিলাম। ব্যাগটা আমার বাবার শেষ স্মৃতি মনে করে আজও যে আমি আলমারিতে সযত্নে তুলে রেখেছি। তাহলে তাড়াতাড়ি যাও, ব্যাগের মধ্যে ছবি বা অন্য কিছু যদি পাওয়া যায়। ঠিক ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। আপনি একটু দাঁড়ান, আমি এখনই ঘুরে আসছি। ঠাকুর, তুমি পথ দেখাও ঠাকুর, যে কোনো একটা প্রমাণ আমার হাতে তুলে দাও যা আমি তমসাকে দেখাতে পারি। তাহলে তাহলে তার মাকে আমার শ্রদ্ধা ভক্তি করতে পারবে। ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন কাকা বাবু, এই দেখুন সেই ছবিগুলো। এই তো সেই শয়তানের ছবি। কিন্তু শুধু একটা ছবি, আর অন্য কিছু পাওনি? না, আর কিছু পাইনি। শয়তান কালীপ্রসাদ দাস, এবার তোমার সব খেলা শেষ। তমসার মা নিজে দুজন শয়তানকে নিজের হাতে খুন করেছে, এবার তোমাকে শেষ করবে তমসা নিজেই। এই ছবিগুলোকে আমরা এখনই তুলে দেবো তমসার হাতে। চলুন কাকাবু চলুন, আর দেরি নয়, আমাদের এখনই যেতে হবে ওই তমসার কাছে। আসুন আমার সঙ্গে। কিন্তু কাল তো সকাল থেকে তমসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকাবাবু ঝড় উঠেছে, ঝড় আমার সংসারে আসছে প্রচন্ড ঝড়। তাই তো একের পর এক সব ভেঙে তছনছ হয়ে গেল, তছনছ হয়ে গেল। এটা তো হবারই ছিল মা। বাবা যে মারণ যোগে মেতে উঠেছে, এখন আর আফসোস করে দিলাম। কিন্তু কোনো কিন্তু নয় মা, আজ আমার মনে বাবার প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা কিছুই নেই, আছে শুধু ঘৃণা। তাছাড়া শুভর সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমি যে শুভকে সত্যিকারে ভালোবেসে ফেলেছি মা। তুই কি করবি বল? আমাদের তো সব পথ বন্ধ রে বন্দিরা। সব পথ বন্ধ হলেও মনের জোর এখন আছে মা, তাই আমি এখন থেকে পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে রে মা মন্দিরা? কালীপ্রসাদ দাস যে দরজা একবার বন্ধ করে দেয়, সে দরজা খোলার ক্ষমতা যে আর কারো থাকে না রে মা। বাবা! হ্যাঁ রে মা, হ্যাঁ, এখন তোর কাছে একটাই পথ খোলা আছে, হয় আমার কথা মতো চলা, না হয় হরি বল বলা। বাবা! তুমি তো দেখছো এখানের জল্লাদ। তোমার কাজকর্ম দেখে রাবণ দুর্যোধন লজ্জায় মুখ ঢাকবে, লজ্জায়। কেন না তারাও তোমার কাছে নগণ্য। কেন কেন তারা নগণ্য হবে না বিপাশা? কারণ কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম। কালী প্রসাদ দাস, আমি দিনের ভগবান, রাতের শয়তান। না, তুমি নিজের বউ আর মেয়ের প্রতি এমন ব্যবহার করতে পারো না। কেন পারবো না রে মা, কেন পারবো না? কারণ কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম। কে আর আপনার থাকা খাওয়া ফিরি, মাইনে কোটি কোটি মানুষের অভিশাপ। আমার কাছে ভালোবাসাটা লাইক অফ চির চির। বউ মানে টাকা, মেয়ে মানে টাকা, বাবা মা এভরিথিং মানি ইজ দ্য মানি, মানি। আর তোমার মতো বাবার কি পাওনা জানো? কে? ঘৃণা আর থুৎকার। বাবা!
করিস না মা, ছেলে মানুষ করিস না। ও তো গুলিয়ে চলে গেছে, ছেলে মানুষ করিস না মা, ছেলে মানুষ করিস না। পিস্তলটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম বাবা, এবার তোমার সব খেলা শেষ। সি 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 মা মন্দিরা, তুমি মেয়ে হয়ে বাবার মাথায় পিস্তল ধরছ, অমন কাজ করতে নেই। বাপরে বাপ, কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। শেষ করে ফেলো, শেষ করে ফেলো পবিত্র, এই মা আর মেয়ে দুজনকেই শেষ করে ফেলো। কি বলছো তুমি? ও যে তোমার মেয়ে। কে মেয়ে? যে মেয়ে বাবার মাথায় পিস্তল ধরতে দ্বিধা বোধ করে না, সে কখন আমার মেয়ে হতে পারে না। চলো করে। বাহ বাহ কালীপ্রসাদ, বাহ। এতদিন জানতাম আমি সবচেয়ে বড় বেঈমান, কিন্তু এখন কি জানলে? তুমি সবচেয়ে বড়। তাই তোমার কাজটি তুমি নিজেই করো। এই নাও। এই শয়তানে, আজ তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোদের মা মেয়ে দুটোকেই আমি শেষ করে ফেলবো, কারণ কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম। কালী প্রসাদ তাহস, আমি দিনের ভগবান, রাতের। পিস্তল ফেলে দিন কালীপ্রসাদ বাবু। কে? আমাকে আপনি চিনবেন না, হাত উপরে তুলুন, নইলে গুলি চালাতে বাধ্য হব। মন্দিরা, পিস্তলটা তুলে নিয়ে কাকিমাকে নিয়ে আমার গাড়িতে গিয়ে বসো, আমি ততক্ষণে কালী মায়ের বোধনের বাজনা বাজাবো। তাই করো, তুমি তাই করো বাবা। তুমি কে তা আমি জানি না, তবু আমি ওর স্ত্রী হয়ে তোমার কাছে আমি করজোড়ে মিনতি করছি, তোমার বিচারে ওর যেন মৃত্যুদণ্ড হয়। আয়, মৃত্যুদণ্ড। চলে এই মন্দিরা। কি কালীপ্রসাদ বাবু, কথাগুলো শুনতে ভালো লাগলো? কালীপ্রসাদ বাবু এই পৃথিবীতে হলো সবচেয়ে কাছের মা এবং স্ত্রী, আর সেই স্ত্রী আপনার মৃত্যু কামনা করে গেল। এবার বুঝুন আপনি কত বড় পাপ। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন কাজ হবে না। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমাকে আপনি লজ্জা দেবেন না স্যার। এ কি, এ তো তমসে সরকারের ভাই শুভ। কি শুভ, তুমি এই বেশি এখানে কিসের জন্য? হ্যাঁ স্যার, আপনাকে একটা গোপন খবর দেবো বলে কৌশলে মন্দির এবং কাকিমাকে এই বাড়ি থেকে বের করে দিলাম। গোপন খবর? সেটা আবার আমার জন্য? মনে পড়ে স্যার, আজ থেকে 25 বছর আগে পলাশডাঙ্গার ভিডিও প্রবেশ সরকার মানে আমার কাকা খুন হয়েছিল, আর সেখান থেকে বন্যত্রাণে 30 লক্ষ টাকা এবং একটা সোনার কালী মূর্তি চুরি হয়ে গেছে। 25 বছর আগে? 25 বছর মনে পড়েছে, মনে পড়েছে, এখান থেকে 25 বছর আগে। কিন্তু কাজটা যে আমি করেছি তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আপনি করেছেন একথা তো আমি একবারও বলিনি স্যার। শুভ, এটাই কি তোমার সেই গোপন খবর? না স্যার, গোপন খবর হলো এটাই, সেই বন্যত্রাণে 30 লক্ষ টাকা পাওয়া না গেলেও সোনার কালী মূর্তির সন্ধানটা আমি পেয়েছি। পেয়েছো? পেয়েছো বাবা, পেয়েছো? বলো না বাবা, বলো কোথায়, কোথায় সেই সোনার কালী মূর্তিটা আছে? বলো বাবা, কখন তুমি ওটা আমার হাতে তুলে দেবে? বলো না বাবা সোনা। আচ্ছা স্যার, তার আগে একটা কথা সত্যি করে বলুন তো। কোন কথা? আপনি কাকে বেশি ভালোবাসেন? না মানে বলছিল কি, সত্যিকারের কালীমাকে না সোনার কালী মূর্তি? না আমি বলছি এই কালীপ্রসাদ বাবু ওই কালী মায়ের থেকে সোনাকেই বেশি ভালোবাসে। তাই তো এতদিন ধরে মায়ের সাধনা করতে করতে উনি একজন মায়ের প্রকৃত ভক্ত হয়ে উঠেছেন। কালী মূর্তিটাকেই বেশি ভালোবাসে, কালী মায়ের সাথে খেতে খেতে মূর্তিটাকেই ভালোবাসে। শোনো বাবা, বলো না ওই সোনার কালী মূর্তিটা তুমি কখন আমার হাতে তুলে দেবে? ওই সোনার কালী মূর্তিটা তুমি আমার হাতে তুলে দেবে, তুমি আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেবো। কালীপ্রসাদ, আমার মনে হচ্ছে তো কোনো গভীর চক্রান্ত আছে, তাই না হলে কালীমূর্তি ও তোমাকে কেন তুলে দেবে? না দেবে, তারও কারণ আছে। আরে বাবা, বলছে আমার মেয়ে মন্দিরাকে ভীষণ ভালোবাসে, আর সেই কারণেই ওই কালী মূর্তিটা আমার হাতে তুলে দেবে। একটা বার ওই কালী মূর্তিটা আমার হাতে পেতে দাও, তারপরে দেখবে কি ভয়ঙ্কর খেলাটাই না আমি খেলি। বলছিলাম কি বাবা, তুমি ওই সোনার কালী মূর্তিটা আমার হাতে তুলে দাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেবো। এমনকি সোনা দানা গয়না কাটি দিয়ে তোমাকে আমি একদম ভরিয়ে দেবো। এমনকি তুমি আমার মেয়ে মন্দিরাকে নিয়ে শুভে সংসার করো বাবা, আমি একদম বাধা দেবো না। শুধু কালী মূর্তিটা আমার হাতে তুলে দাও বাবা। দেবো দেবে? দেবো স্যার, দেবো। তবে আজ নয়, আগামীকাল। আবার আগামীকাল? আগামীকাল আপনার হোটেল অভিনন্দনে একটা অনুষ্ঠানের আয়োজন করুন, আর সেই অনুষ্ঠানে আমি আনুষ্ঠানিকভাবে ওই সোনার কালী মূর্তিটা আপনার হাতে তুলে দেব। বেশ, তাই হোক। কালীপ্রসাদ,
আমার মনে হচ্ছে এর ভিতরে গভীর কোনো চক্রান্ত আছে, তা না হলে এত সহজে সোনার মূর্তি শুভ কেন তোমার হাতে তুলে দেবে? দেবে তারও কারণ আছে। আরে বাবা, চক্রান্তটা করবে কে? ওই তমসা সরকার তো খুনের দায় এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, আর সাংবাদিক অভিলাষ রায় লজ্জায় ঘৃণায় মুখ দেখাতে পারছে না। এই কারণেই তো। আর বেইমানি করবে কে? তুমি থাকতে আমার সাথে কেউ বেইমানি করে পারে? তুমি এক কাজ করো, এই অভিনন্দন হোটেলটা পুলিশ পহরায় একেবারে মুড়িয়ে ফেলো, কেমন? বুঝলেন স্যার? আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে সোনার কালীমূর্তিটা তমসা সরকার মানে আমার দিদির হাতে তুলে দিই। দাও 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 দাও। তোমার দিদির হাতে কেন বাবা? ওটা আমার হাতে তুলে দাও না সোনা মানিক। তাহলে ওই কথা রইল স্যার। ঠিক আগামীকাল রাত 10টায় আপনার হোটেল অভিনন্দন। হ্যাঁ, তাই চলো তাই চলো তাই। অভিনন্দন হোটেলে সব শয়তানেরা জোট বেঁধে তোমাদের বিপদে ফেলতে পারে, কিন্তু ওরা ভুলে গেছে সকাল না হওয়া পর্যন্ত কেউ জানতে পারবে না ওরা মন্দিরে যাবে না শ্মশানে যাবে। কাকাবাবু, ছোট্টবেলায় আমরা গরু রচনাটা পড়েছিলাম বলে আমাদের গরু চিনতে ভুল হয় না। আমাদের মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা কিন্তু মানুষ চিনতে ভুল করি। আপনি এ নিয়ে একদম ভাববেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাববো না বলছো? তুমি কি বলছো অভিরাজ একটা নিষ্পাপ মেয়ে তাকে বিপদে ফেলার জন্য এতগুলো শয়তান একসঙ্গে? দানবীরা কোনোদিন দেবীর সঙ্গে লড়াই করে জিততে পারেনি কাকাবাবু, আর আজও পারবে না। কারণ তমসা হলো আমাদের মানবী রূপী দশভুজা দেবী দুর্গা। আমি দুর্গা নই, আমি এক সাধারণ নারী যার দু চোখে ছিল একরাশ স্বপ্ন আর এই বুকে ছিল অনেক আশা, আর মনে ছিল মধুময় প্রেমের ব্যাকুলতা। সে চেয়েছিল আরো 5টা মেয়ের মতো নিজের সংসারটাকে নিয়ে সুখের স্বর্গ তৈরি করবে, কিন্তু আমি পারিনি বাবা, আমি হেরে গেছি। আমি হেরে গেছি এই সমাজের চক্রান্তের কাছে, আমি হেরে গেছি লোক ক্ষমতার কিছু শয়তানদের কাছে, আমি হেরে গেছি বিষাদার একদল জানোয়ারদের কাছে। তাই তো কোনো আদালত আমার কপালে এঁকে দিয়েছে দাগি আসামির তকমা, আর আসামিকে দিয়েছে বিচার করিবার। এই সমাজ ব্যবস্থায় এটাই চলছে রে মা। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। স্মরণীয় যারা বরণীয় তারা তবুও বাহির দ্বারে আজিয়ে দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারী। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। আমার ব্যথায় ব্যতীত হয়ে নিজেকে ভারাক্রান্ত করে কি লাভ অভি? ঝরে যাওয়া গাছের কাছে তার কারণ জানতে চেয়ে যে লাভ। শরতের মেঘের কাছে বৃষ্টির ইতিহাস জানতে চাইছো? ইতিহাস নয় রে মা, ইতিহাস নয়। তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আজ আমার নেই। তবে তোর কাছে একটাই অনুরোধ, আজ তোকে নির্দোষ প্রমাণ করতেই হবে। আচ্ছা বাবা 25 বছর আগে আমার মা রাখি সরকারের যখন সাজা হয় তখন কি তুমি একটিবারের জন্য আমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? তোর বাবা খুন হয়ে যাওয়ার পর আমি তোকে নিয়ে এখানে চলে আসি। লজ্জায়, ঘৃণায়, ক্ষোভে, দুঃখে তোর মায়ের সঙ্গে আর আমি দেখা করতে যাইনি। এটাই তো সবচেয়ে অসহ্যের ব্যাপার। তমসা, জানো অভি জানো, আমি পশ্চিমবঙ্গের সমস্ত থানা এবং জেলা সাহেবদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কেউ আমার মা রাখি সরকারের সাজার ব্যাপারে বলতে পারেনি। কি বলছো তমসা? কেউ তোমার মায়ের সন্ধান দিতে পারেনি? তাহলে কে ওই মহিলা রাতের অন্ধকারে একের পর এক খুন করে চলেছে? না না না, এ কি করে সম্ভব? সে তো আমার বাড়িতে এসে বলে গেল ও তো তমসার মা রাখি সরকার, কিন্তু কেউ কি রাখি সে যে চক্রান্ত করছে? না কাকা বাবু, চক্রান্ত নয়। তমসা, তোমার মনে আছে সেদিন যখন এই কালীপ্রসাদ দাসের স্ত্রী তোমার বাড়িতে তোমাকে ফাঁসাতে এসেছিল, সেদিন একটা আননোন নাম্বার থেকে তোমাকে ফোন করে অ্যালার্ট করে দিয়েছিল? হ্যাঁ মনে আছে। ঠিক তেমনি ভাবে গতকাল রাত্রে একটা আননোন নাম্বার থেকে আমাকে ফোন করে বলে আমি যেন একটু সাবধানে থাকি। কিন্তু কেন? তোমাকে সাবধান হতে বলবে কেন? আমাকে সাবধান হতে বলার কারণ হলো এটা। এ তো আমাদের সেই সোনার কালী মূর্তি। আমার ভাই প্রণবেশ ভিডিও ছিল বলে আমি ওর কাছে রাখতে দিয়েছিলাম। ও তো এই দিন রাত্রে চুরি হয়ে যায়, কিন্তু তোমার কাছে এলো কি করে? আপনার প্রশ্নের উত্তরটা আমি পরে দেব। আপাতত এই কালী মূর্তির রেশ ধরেই আমি আসল অপরাধীর কাছে পৌঁছবো। আর সেজন্যই আমি ওই শুভকে পাঠিয়েছি কালীপ্রসাদ বাবুর বাড়িতে, কারণ ক্রমশ প্রকাশ্য
ন্যায়াধীন খাবার আর মনুষ্যত্বহীন মানুষ দুটোই ক্ষতিকারক। একটি পেট নষ্ট করে, অপরটি সমাজ নষ্ট করে। কাকাবাবু, শুভকে তোমার বিশ্বাস করা উচিত হয়নি। আমি জানি কাকাবাবু, আমি জানি আপনি এই কথাগুলো কেন বলছেন। কারণ শুভ ক্ষণিকের জন্য অন্ধকারে হারিয়ে গেলেও আবার সে আলোর সন্ধানে ফিরে এসেছে। হ্যাঁ বাবা, অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবলমাত্র আলোই অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না বাবা, কেবলমাত্র ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করতে হয়। এই সমাজে এমন কিছু স্বার্থনশী মানুষ আছে যারা গিরগিটির মতো রং বদলে মানুষকে বিপদে ফেলে, শুধু তারই শিকার। রং বদলানো তো মানুষের কাজ নয় তমসা, ওটা শিখিয়েছিল ওই গিরগিটি মাত্র। তাই তোমার সমস্ত রংধারী মানুষদেরকে টেনে হিস্ট্রি নামাবে জনতার আদালতে আমি প্রমাণ করে দেব রং বদলানো মানুষের কাজ নয়। মানুষ কেন এত রং বদলায় জানো? একটা দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজা, ঘুমন্ত প্রজা আর বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট। শিক্ষিত হয়েও যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তাহলে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। যে দেশে পুলিশ ঘুষ খায়, নেতা চুরি করে, কোর্ট নিরপেক্ষ নয়, এমএলএ এমপি গরু ছাগলের মতো বিক্রি হয়, সেই দেশে ভালো কিছু আশা করা মূর্খামি। আমরা যে দেশে বাস করি সেখানে অনার্স পাস করা ছেলের জন্য 8 পাস নেতার স্বাক্ষর লাগে। আরে মেয়েদের ধর্ষণ থেকে বাঁচার শিক্ষা না দিয়ে ছেলেদের ধর্ষণ না করার শিক্ষা দিই, তাহলে দেখবেন কবির ভাষায় আমরা হয়তো আবার বলতে পারবো, ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তা না হলে একদিন হয়তো ওই শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। চলো তমসা, চলো, আর আমাদের দেরি করে চলবে না, আমাদের এখনই যেতে হবে ওই হোটেল অভিনন্দনে। কাকাবাবু, আপনাদের এই সোনার কালী মূর্তি আপনি রেখে দিন, বাকি কি আমি শয়তানদের হাত থেকে রক্ষা করতে পারবো? রক্ষা করার দায়িত্ব নিয়ে আপনার ছেলে শুভ আবার আপনার কাছে ফিরে আসছে, আপনি পারলে তাকে ক্ষমা করে দেবেন। বাবা, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিজেকে নির্দোষ প্রমাণ করে ওই দোষীদের শাস্তি দিতে পারি। এসো মা, এসো। এসো তমসা, এসো। আসি বাবা। এসো। আশীর্বাদ তোর জন্য সব সময় আমার আছে রে মা, জয় তোকে হতেই হবে। আর জয় ধ্বনি করছো বাবা। একই শুভ তুই, আমি কি দেখছি? আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে অনেক কটু কথা বলেছি, অনেক অপমান করেছি, কারণ মন্দিরের বাবা কালীপ্রসাদ দাস আমাকে নজরবন্দি করে রেখেছে। আমাকেও আপনি ক্ষমা করে দিন বাবা। ওঠো মা, ওঠো, তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমাকে কি ক্ষমা না করে থাকতে পারি? কিন্তু শুভ তোর ল্যাবরেটরি কাজ, বাড়ির দলিল বন্ধক রেখে আমি লোন নেয়নি বাবা। তাহলে সেদিন আমার বাবার হাত থেকে শুভকে বাঁচাবার জন্য সেদিন আমরা মিথ্যা মত খবর অভিনয় করেছিলাম বাবা। তোর পুলিশের চাকরি, দিদির কথা মতো তোমাকে গোপন করে আমি পুলিশে ট্রেনিং দিয়েছিলাম এবং পরীক্ষা দিয়েছিলাম, তাই গতকাল আমি এই থানাতে জয়েন করেছি। কিন্তু পবিত্র সামন্ত গতকাল এই থানা থেকে রিজাইন দিয়ে পালিয়ে গেছে। হবে ভাইকে পালাতে হবে, সত্যের কাছে মিথ্যা দেরিতে হলে পালিয়ে যায়, শুধু সময়ের অপেক্ষায়। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা বাবা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, কখনো মৃত্যুর জন্য। হেরে যাবো বলে পথ চলা শুরু করিনি, হোঁচট খেয়েছি অনেক, তবুও দিদির পাশে দাঁড়াতে পেরেছি, এটা আমার সৌভাগ্য আর তোমাদের আশীর্বাদ। আসছি বাবা। কোথায় যাচ্ছি? আগুন জ্বালাতে। বাবা, পাখি যখন জীবিত থাকে তখন পাখি পিঁপড়ে ধরে খায়, আর পাখি যখন মারা যায় পাখির মৃতদেহটাকে পিঁপড়েরা খুপলে খুপলে খায়। একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি হয়, আবার লক্ষ লক্ষ গাছকে নিমেষের মধ্যে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। আর ওই দেশলাই কাঠি হয়ে আমি কালীপ্রসাদের সাম্রাজ্যকে নিমেষের মধ্যে পুড়িয়ে ছাই করে দেবো, এটাই আমার অঙ্গী। শুভ অঙ্গীকার, আমার অঙ্গীকার, জয় আমার হবেই হবে। আমার জয় কেউ কখনো কোনোদিন রোধ করতে পারবে না, কারণ কালী মায়ের প্রসাদ আমার জন্ম, কালী প্রসাদ তাহসে আমি দিনের ভগবান, রাতের শয়তান। তো প্রায় 10টা বাজতে চায়, শুভ এখনো পর্যন্ত আসছে না কেন? তবে কি শুভ আমাকে মিথ্যে? আজকের এই দিনটা দেখার জন্য বহুদিন থেকে আমি আশায় বসে আছি স্যার। কে কে তুমি? আগে আপনার হোটেলের মেয়ারা স্যার। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ও আজকে আনন্দের দিন, এই আনন্দের দিন যদি হরে কৃষ্ণের কর্ণধারে বেঁচে থাকতো তাহলে তারা কতই আনন্দ না করতো।
পবিত্র সামন্ত কাছে 2 দিন ধরে সমান আমি ফোন করেই যাচ্ছে, কখনো বলছে সুইচ অফ, কখনো বলছে নেটওয়ার্কের বাইরে। আজ এই আনন্দের দিনে আমি যে বড় একা হয়ে পড়েছি, বড় একা। আমরা এসে গেছি সাহেব। আরে বাবা, এই পাঞ্জাবির বাচ্চা আবার কোথা থেকে এসে আজ হলো রে? नहीं 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 साहब, हमें बच्चा नाची, हमें इतना बड़ो आदमी आची। हमें होलाम हमारो बॉस धर्म एन कलामोर पिए मिस्टर केली भूत भागो। बाप रे बाप, আমার বাপের 14 পুরুষের নাম শুনেনি, কেলিয়ে ভূত ফাঁকা। তা মিস্টার কেলিয়ে ভূত ফাঁকা, हाँ बोलिए साहब। আপনার সেই ইয়ে মানে ইয়ে কোথায়? ধরবো এন্ড খেলাবো, ধরবো এন্ড খেলাবো। বাবা, এ আবার কে এলো রে? এসে পর বলে ধরবো এন্ড কেলাবো, ধরবো এন্ড কেলাবো। আর কাকে ধরবেন আর কাকে কেলাবেন? ডোন্ট ওয়ারি, ওটা আমার নাম আছে, জোড়া তিথিতে জন্মেছিলাম বলে আমার নাম। धर्मो एन कलामो। ইয়েস 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 ইয়েস। ঠিক আছে ঠিক আছে ভাইরা, সবকিছু ঠিকঠাক আছে? যাও তুমি হোটেলটা একেবারে নিরাপত্তায় মুড়িয়ে দাও, কোনো রকম বেইমানি করে যেন এখান থেকে পালিয়ে না যেতে পারি। যাও কুইক। ওকে স্যার। আচ্ছা মিস্টার কেলিয়ে ভূত ফাঁকা, हाँ हाँ बोलिए साहब। তাহলে আজকের অনুষ্ঠানটা এখানেই শুরু করা যাক। ওকে 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 লেডিস এন্ড জেন্টলম্যান, এখন শুরু হবে হোটেল অভিনন্দনে অভিনন্দনের অভিনব ডান্স প্রোগ্রাম, নাচা গানা। জুবি 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 मेरा दिल गाया जा जुबी 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 তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে, মুখের ওপর কাজের জবাব দেব তাদের আগে, শুকনেরই অভিশাপে গরু এখন মারে, তোমার হিংসায় আমার জয় একটু একটু করে, যতই করে হিংসা করা আমি বড় বেপরোয়া, ভাইজান নেই যে যা বলুক বলবে, তোদের চলবে আমার তাতেই চলবে, তোদের চলবে আমার তাতেই চলবে। গায়ে যা গায়ে যা আপনারা জানেন দীর্ঘ 25 বছর ধরে কালীপ্রসাদ বাবু কালী মায়ের পূজা এবং আপনাদের সেবা করে আসছেন, তাই আজ আমি সোনার কালী মূর্তি কালীপ্রসাদ বাবুর হাতে তুলে দেব। ওই কালী মূর্তিটা আমার হাতে তুলে দাও শুভ। হাতের যেখানে আছে হাত তুলে দাও, তা না হলে এই রিমোটটা চাপলেই তোমরা সবাই শেষ হয়ে যাবে। ভূতের বাচ্চারা কোথা থেকে এলো রে? জয়প্রকাশ সান্যাল, একি জয়প্রকাশ তুমি? পিস্তল ফেলে দিল এই রিমোট। একই রিমোটে কাজ হচ্ছে না কেন? ও বোমার ফাটবে না, কারণ আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এই সেই ছদ্মবেশী ক্রিমিনাল যে দিনের পর দিন মানুষের চোখে ধুলো দিয়ে সমস্ত মানুষকে বোকা বানিয়ে গিরগিটির মতো রং বদলিয়েছে। পবিত্রবাবু তুমিও এখানে? না, উনি এই থানার ওসি নন, উনি সিবিআই অফিসার পার্থ সারথী সামন্ত। দেখি তমসা ম্যাডাম আপনিও এখানে? হ্যাঁ, আমার বাবার কোনো তদন্ত করতে এসে উপর মহলের নির্দেশে উনি এই থানার ওসি হিসাবে কাজ করতেন। শুধু তাই নয়, তামসা এবং আমি কোনো বিপদের মধ্যে পড়লে এই পার্থ সারথী বাবুই আননোন নাম্বার থেকে আমাদের দুজনকে ফোন করে অ্যালার্ট করে দিতেন। দেখি অভিলাষ তুমিও এখানে? আমিও এখানে। তাহলে তাহলে পার্থ সারথী বাবু এতদিন আমার সাথে থেকে আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন।
এবার সত্যি করে বলুন তো জয়প্রকাশ বাবু, শ্রীকান্ত আপনার ছেলে? শ্রীকান্ত ছেলে, কিন্তু সে নিখোঁজ নয়। আমি বলছি, বল শয়তান, সেদিন তপসা ম্যাডামের বাবা প্রণবেশ সরকারকে কে খুন করেছিল? বিশ্বাস করো আমি খুন করিনি। সত্যি করে বল শয়তান, সেদিন তমসা সরকারের বাবা প্রণবেশ সরকারকে কে খুন করে? হ্যাঁ আমি বলছি সেদিন রাত্রে আড়াল থেকে আমি প্রণবেশ সরকারকে গুলি করে খুন করি। তারপর ওখান থেকে তোমরা পালিয়ে গেলে ওই 30 লক্ষ টাকা নিয়ে আমি পালিয়ে যাই। আর সেই 30 লক্ষ টাকা দিয়ে এই শয়তানটা ওর ছেলেকে মুম্বাইয়ের একটা হোটেলের কাজে লাগিয়ে দেয়। মুম্বাইয়ের হোটেল থেকে ওর ছেলেকে আমি অ্যারেস্ট করিয়েছি। যুগে যুগে যখন ধর্ম সংকটে পড়েছে তখন ভগবান এই পৃথিবীতে নেমে এসেছেন। তোর মতো শয়তানকে শেষ করতে ভগবান নয়, আমি একাই যথেষ্ট। বল শয়তান বল, আমার ছদ্মবেশে দুটি মানুষকে খুন করে কেন আমাকে সাজাতে চেয়েছিস? দাগি আসামি বল। আমি বলছি আমার রক্ষিতার মুখে প্লাস্টিক সার্জারি করে আমি তমসাকে ফাঁসাতে চেয়েছিলাম। বল, তুই আমার দিদির এত বড় সর্বনাশ করেছিস কেন? বল শয়তান, কেন আমার 25টা বছর এইভাবে নষ্ট করে দিয়েছিস? আমি জানতাম তমসা সরকারের সাজা হলে তোমাদের বাড়ির থেকে ওই সোনার কালী মূর্তি আমি চুরি করতে পারবো। সেদিন আমারই অজান্তে আমার বাবার রেখে যাওয়া ব্যাগ ওই কালী মূর্তি ছিল, এটা আমি জানতাম না। এই শয়তানটার কথা মতো আমি বাড়িতে ছুটে যাই, বাবার রেখে যাওয়া ব্যাগ থেকে ওই কালী মূর্তি সহ আসল সত্যটা আমি জানতে পারি। কিন্তু আমার মা কোথায় পবিত্র বাবু? রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। যেদিন ভিডিও প্রণবেশ সরকার খুন হন ঠিক সেই দিন রাত্রে আপনার মা আর অভিরাজ রায়ের বাবা ওই সোনার মূর্তি নিয়ে থানায় জমা দিতে যাচ্ছিলেন। ঠিক সেই রাত্রে শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য এই জয়প্রকাশ সান্যাল দুটি মানুষকে নৃশংসভাবে লরি চাপা দিয়ে খুন করে। তুমি আমাকে বধির করে দাও, শুনতে পাচ্ছি না। শুধু তোমার মা নয় তমসা, শুধু তোমার মা নয়, এই শয়তানটা আমার বুক থেকে আমার বাবাকে কেড়ে দিয়েছে, আমাকে অনাথ করে দিয়েছে। তাই এই শয়তানটার এই পৃথিবীর আলো বাতাস ভোগ করার কোনো অধিকার নেই। আজ ওকে আমি নিজের হাতেই শেষ করব। তমসা, আমি কি করলাম তমসা? আমি তোমাকে নিজের হাতে গুলি করলাম। তমসা, আমার কিচ্ছু হয়নি অভি, গুলি হাত ছুঁয়ে বাইরে বেরিয়ে গেছে। কুকুর যদি কামড়ায় মানুষের পায়ে, সেই কুকুরের পায়ে কামড়ানো কি মানুষের শোভা পায়? ঠিক বলেছো তমসা, তুমি ঠিক বলেছো। আমি যে রাগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল করতে চলেছিলাম। শুভবাবু, অ্যারেস্ট টিম, আমি থানায় চললাম। কালীমায়ের সেবক কালীপ্রসাদ বাবুর হাতে আজ আমি সোনার কালী মূর্তি তুলে দিলাম। আসুন কালীপ্রসাদ বাবু। 5-5টা খুনের অপরাধে জয়প্রকাশ সান্যালের ফাঁসি হবে। আজ 25 বছরের অবসান হলো। আজ 25 বছর ধরে বিভিন্ন মন্দিরে আমি এই সোনার মূর্তিটাকে খুঁজে বেরিয়েছি। আজ যখন আমি পেয়ে গেছি, আজ ধ্যান জ্ঞান মন দিয়ে আমি মায়ের সাধক হয়ে গেলাম। আজ থেকে সত্যিই আমি মায়ের সেবা করব, মায়ের সেবা। তাই করুন কালীপ্রসাদ বাবু, তাই করুন। আপনাকে দেখে কেউ যেন আর বলার সাহস না পায়, সাথে দুনিয়া বিশ্বাস আজ অসহায়, শুদ্ধতা